প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। তো আমরা দেখছিলাম আমাদের কোর্স নেম আমরা দেখেছিলাম মাইক্রো ইকোনমিক্স এবং আমরা দেখছিলাম চ্যাপ্টার 8 ওয়েলফেয়ার ইকোনমিক্স। তো আমাদের আজকের চ্যাপ্টার 8 এর 3 নাম্বার লেকচার। তো এখন আমরা দেখি এখান থেকে আমরা কোন কোন টপিক দেখতে চাই। তো আমাদের আজকের হয়তো পুরো ক্লাসের 40 মিনিটস নাও প্রয়োজন হতে পারে। তো এখন আমরা আসি আমাদের আজকের যে টপিক আমরা দেখতে চাই তার শুরুতে আমাদের আছে Pareto optimality fulfills the necessary condition but not sufficient condition for highest social welfare। অর্থাৎ আমরা বলছি যে প্যারেটো অপটিমালিটি যে কন্ডিশন আমরা দেখেছিলাম সেই কন্ডিশনে আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন যেটাকে আমরা বলি প্রয়োজনীয় শর্ত সেটা ফুলফিল করলেও যেটাকে আমরা সেকেন্ড অর্ডার কন্ডিশন বলি সাফিসিয়েন্ট কন্ডিশন পর্যাপ্ত শর্ত সেটা ফুলফিল করে না যখন আমরা সোশ্যাল ওয়েলফেয়ারকে ম্যাক্সিমাইজেশন ধরি। তো আমরা বলছি কি তাহলে আমাদের কোশ্চেনটা হতে পারে যে সামাজিক যে আমাদের কল্যাণ সেই কল্যাণ সর্বোচ্চকরণের ক্ষেত্রে প্যারেটোর কাম্যতা কি পর্যাপ্ত শর্তকে পূরণ করে নাকি প্রয়োজনীয় শর্তকে পূরণ করে। তো সেটা হলো আমাদের একটা কোশ্চেন। এরপরে আমরা দেখতে চাই আমাদের দ্বিতীয় কোশ্চেনটা দেখতে চাই সেকেন্ড বেস্ট থিওরাম। তো আমাদের সেকেন্ড বেস্ট বললে আমাদের মাথায় আসে তাহলে বেস্ট থিওরাম কেন না। তাহলে নিঃসন্দেহে বেস্ট থিওরামে কোনো প্রবলেম আছে, সেই বেস্ট থিওরামে প্রবলেম আছে বলেই আমরা ফার্স্ট চয়েসটাকে ছেড়ে দিয়ে আমরা সেকেন্ড যে কোনো একটা চয়েসকে অ্যাকসেপ্ট করতে চাই। তাহলে আমরা বলছি যে আমরা বেস্ট যে আমাদের থিওরাম সেটাকে আমরা বাদ দিয়ে আমরা সেকেন্ড বেস্ট থিওরাম আমরা ওয়েলফেয়ার ক্ষেত্রে কেন কনসিডার করছি সেটা হলো আমাদের টার্গেট। তো এরপরে আমরা দেখতে চাই ক্যালডোর হিগস সিটোফস্কি ক্রাইটেরিয়া সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে। তো সোশ্যাল ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে আমাদের ক্যালডোর হিগস সিটোফস্কি ক্রাইটেরিয়া এটা আমাদের পরীক্ষায় বেশিরভাগ সময়ই আসে। এরপর আমরা বলছি যে এক্সটার্নালিটি যেটাকে আমরা বলি বাহ্যিকতা, তো সেই বাহ্যিকতা কাকে বলে সেটা আমরা দেখতে চাই। তো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই পরীক্ষায় 1 নম্বরের যে কোশ্চেনটা আমরা দেখছি এটা আমাদের বড় কোশ্চেনের মধ্যে থাকে, 2 নম্বর কোশ্চেনটা আমাদের শর্ট কোশ্চেনের মধ্যে থাকে, এটা 4 মার্কের কোশ্চেন হিসাবে আসে। এটা আমাদের বড় কোশ্চেনের একটা পার্ট হিসাবে আসে ক্যালডোর হিগস সিটোফস্কি ক্রাইটেরিয়া। এক্সটার্নালিটি আমাদের শর্ট কোশ্চেন হিসাবে আসে। তাহলে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 1, 2 and 3, এই 3টা কোশ্চেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এরপরে এটাও গুরুত্বপূর্ণ কিন্তু এটা একটু কম আসে আর কি পরীক্ষায়। তো এরপরে আমরা আসি, আমরা বলছি যে ফার্স্ট টপিকটা আমরা বলছি প্যারেটো অপটিমালিটি ফুলফিলস দ্য নেসেসারি কন্ডিশন নট সাফিসিয়েন্ট কন্ডিশন ফর হাইয়েস্ট সোশ্যাল ওয়েলফেয়ার। তাহলে এই যে টপিকটা আমরা দেখছি এর আগে কিন্তু এরকম একটা টপিক আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম কি যে আমাদের যে প্যারেটো আমরা ইনডিটারমিনেশন বলেছিলাম এর আগের থিওরিতে, প্যারেটোর অনির্ণীয়তা কি সেটা। তো প্যারেটোর অনির্ণীয়তায় আমরা কি দেখেছিলাম যে আমরা দেখেছিলাম যে প্যারেটো যে অপটিমালিটি কন্ডিশন সেই অপটিমালিটি কন্ডিশনে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভের উপরে অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম মহা উপযোগ রেখা, সেই মহা উপযোগ রেখার উপরে আমাদের মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন আর মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন সমান হয়। তো প্যারেটোর যে কাম্যতা আমরা দেখেছিলাম কন্ট্রাক্ট কার্ভের মাধ্যমে, প্রোডাক্ট কন্ট্রাক্ট কার্ভ বা এক্সচেঞ্জ কন্ট্রাক্ট কার্ভ অফ কনসাম্পশন, সেই ভোগের ক্ষেত্রে যে কন্ট্রাক্ট কার্ভ আর প্রোডাক্টের ক্ষেত্রে যে কন্ট্রাক্ট কার্ভ, সেই কন্ট্রাক্ট কার্ভ থেকে আমরা বলেছিলাম যে যদি এমআরটি আর এমআরএস সমান হয় তাহলে সোসাইটি অপটিমাম লেভেলে পৌঁছায়। অর্থাৎ এমআরটি আর মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, আরেকটা হলো আমাদের এমআরএস মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এই দুটো যখন সমান হয় তখন সোসাইটি তার কাম্য পর্যায়ে উন্নীত হয়, অর্থাৎ সোসাইটির বেস্ট সলিউশন এইখানে যে পৌঁছায়। কিন্তু যখন আমরা এই বেস্ট সলিউশন চুজ করতে চাই তখন দেখা যায় যে এই বেস্ট সলিউশনের ক্ষেত্রে আমরা কোন পয়েন্টটাকে চুজ করব, কারণ আমরা যখন প্যারেটো অপটিমালিটির কন্ডিশন ফুলফিল করার পরে যখন আমরা মহা উপযোগ রেখা যেটাকে আমরা বলেছিলাম গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, সেই পসিবিলিটি কার্ভের প্রত্যেকটা পয়েন্টে আমাদের মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন আর মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন সমান ছিল। তো যখন এই যে দুটো সমান থাকে তখন আমাদের আসলে ওই কার্ভের কোন পয়েন্টে আমাদের ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজেশন বা সোসাইটি কোন পয়েন্টে থাকবে, এই যে একটা অনির্ণীয়তা, এই অনির্ণীয়তা সমস্যা থেকে বের হয়ে আসতে গেলেই মূলত আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশন লাগে। কিন্তু প্যারেটোর ক্ষেত্রে কিন্তু আমাদের শুধু নেসেসারি কন্ডিশনটাই বলা আছে, আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশনটা বলা নেই। তাহলে নেসেসারি কন্ডিশনটা কি? নেসেসারি কন্ডিশনটা হলো আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান হয়। তাহলে এখন আমরা একটা গ্রাফে আসি, এসে আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশন কোনটা ফুলফিল হয়নি সেটা আমরা দেখার চেষ্টা করি। তো এই গ্রাফটাতে আমরা আসি, এই গ্রাফটা যথেষ্ট আমাদের সুন্দর হয়নি, এটা আমি বই থেকে নিয়েছি। তো এখান থেকে আমরা বলছি এই যে আমাদের এ বি এটা হলো আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। তো সেই গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ কখনোই আপওয়ার্ড হয় না, এটা সবসময় ডাউনওয়ার্ড হয়। কিন্তু আমাদের এ থেকে সি এর এই পর্যন্ত যদি আমরা দেখি
তাহলে দেখা যাচ্ছে এটা আপওয়ার্ড টাইপের হয়ে গেছে, তাহলে এটা হবে এখান থেকে হবে, এটা ডাউনওয়ার্ড টাইপের হবে আর কি গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। তো এটা হলো আমাদের এ বি হলো আমাদের মহা উপযোগ রেখা। তো সেই মহা উপযোগ রেখার উপরে আমরা পয়েন্ট পেয়েছি কি কি, আমরা যদি এই কর্নার সলিউশন বাদ দিই তাহলে কর্নার বাদে আমরা কি কি পেয়েছি, এ বি সি, এই তিনটা পয়েন্ট আমরা এই মহা উপযোগ রেখার উপরে দেখছি। এই তিনটা পয়েন্ট এখানে দেয়া আছে। তো যদি এখানে প্যারেটো অপটিমালিটি হিসাব করা হয় তাহলে কোন পয়েন্টে আমি থাকবো, আওয়াল বলো। হ্যাঁ আওয়াল বলো, রত্না বলো। জি স্যার। এখানে আমি কোন পয়েন্টে থাকতে চাই, এ বি সি তিন পয়েন্টের কোন পয়েন্টে থাকতে চাই? স্যার এ পয়েন্টে। কেন আমি বি তে থাকতে চাই না প্যারেটো কাম্যতা অনুযায়ী? স্যার বিএতে আমার এর মধ্যেই তো উপযোগ সর্বোচ্চ, সেজন্য আমি স্যার আমার বলেছি কাছে যে আমি বলেছি যে প্যারেটো কাম্যতা অনুযায়ী আমি কোন পয়েন্টে থাকতে চাই। এর আগে আমি কি বলেছি যে প্যারেটো কাম্যতা আসলে কি দেখায়, প্যারেটো কাম্যতা আমরা কি বলেছি যে কোথায় প্যারেটো কাম্যতা অর্জিত হয়? কি বলেছো, একটু আগেই তো বললাম যে প্যারেটো কাম্যতা কি দেখায়। একটু আগেই বললাম না প্যারেটো কাম্যতা কি দেখায়, বলো। ভুলে গেছি। তাহলে কিভাবে হবে ভুলে গেলে? এত পড়তে হবে, নাহলে তো পরীক্ষায় পাস হবে না। মাইক্রো ইকোনমিক্স কিন্তু কঠিন আছে। এখন আমরা আসি, এটা আমরা জিরো ধরলাম। এখন আমরা কয়েকটা পয়েন্ট চুজ করি। তাহলে আমি একটা পয়েন্ট দেয়া আছে আমাদের তত্ত্ব অনুযায়ী, এটা হলো সি পয়েন্ট, এটা হলো আমরা ধরলাম বি পয়েন্ট, আর এটাকে আমরা ধরলাম এটা হলো আমাদের এ পয়েন্ট। এই হলো তিনটা পয়েন্ট। এখন আমি যদি বলি যে প্যারেটো কাম্যতা অনুযায়ী আমি কোন পয়েন্ট চুজ করতে পারি, তাহলে আমি দেখি যে প্যারেটো কাম্যতা কি দেখায়। যে প্যারেটো কাম্যতা আমাদের দেখায় যে আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান হতে হবে। তাহলে আমি দেখি এই তিনটা পয়েন্টের কোথায় এমআরপিটি আর কোথায় এমআরএস সমান। তাহলে এটার নাম হলো গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। তাহলে এই গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভের প্রত্যেক পয়েন্ট, এ পয়েন্ট বলি, বি পয়েন্ট বলি, সি পয়েন্ট বলি, তিন পয়েন্টেই আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান। তো যদি কোনো কার্ভের তিনটা পয়েন্টেই আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান হয় তাহলে তিন পয়েন্টে আমাদের প্যারেটো অপটিমালিটি কন্ডিশন দেখায়। বোঝা গেছে? জি স্যার। তাহলে এটা কি কোনো ইনডিটারমিনেসি নাকি এটা ডিটারমিনিস্টিক, মানে ওটা কি কোনো অনির্ণয় প্রবলেম নাকি এটা নির্ণয় করা গেছে আর কি? স্যার নির্ণয় করা গেছে। কোথায় নির্ণয় করা গেছে এর মধ্যে? আমি কি এই তিন পয়েন্টে তো যে কোনো পয়েন্টে থাকতে পারি, তাহলে এটা কি একটা ইনডিটারমিনিস্টিক প্রবলেম না? জি স্যার। তাহলে এখানে ডিটারমিনিস্টিক কোথায়, সেই ডিটারমিনিস্টিকটাই আমরা এখন বের করতে চাই। ডিটারমিনিস্টিক বের করতে চাই আমরা এভাবে আঁকলাম। সাপোজ ধরলাম যে এখান থেকে আমাদের একটা লাইন দেয়া আছে, এরকম এরকম একটা লাইন দেয়া আছে। তারপরে ধরলাম আমাদের এরকম একটা লাইন দেয়া আছে। তারপরে ধরলাম আমাদের আরেকটা লাইন এরকম দেয়া আছে। সরি, তাহলে এটাকে আমরা বললাম কি, এটা হলো আমাদের ওয়েলফেয়ার কার্ভ, ওয়েলফেয়ার ইনডিফারেন্স কার্ভ, যেটাকে আমরা বললাম W1, এটাকে আমরা বললাম W2, এটাকে আমরা বললাম W3। এটা হলো আমাদের, সরি, এটা হলো আমাদের তিনটা দেয়া আছে W3, তিনটা ওয়েলফেয়ার ইনডিফারেন্স কার্ভ দেয়া আছে। এখন আমি যদি বলি তাহলে নেসেসারি কন্ডিশন আমি কি বলেছি, এমআরপিটি আর এমআরএস সমান হবে, এটাকে আমরা বললাম এটা হলো আমাদের নেসেসারি কন্ডিশন। তাহলে এটা হলো আমাদের কোন কন্ডিশন, এটাকে আমরা বললাম নেসেসারি কন্ডিশন। তাহলে এখন আমি যদি বলি যে আমি এখন কোন পয়েন্ট চুজ করব, আমার এখানে যদি এদিকে তাকাই আমি কোন পয়েন্ট চুজ করতে চাই, বি সি নাকি এ? দ্রুত। স্যার বি বি স্যার। কেন সি না, কেন বা এ না, কেন? রত্ন বলো কোন পয়েন্ট চুজ করতে চাই? এমআরপিটি
দ্রুত বলো, সময় নেই। না পারলেও বলো যে স্যার পারতেছি না। স্যার আমার কাছে মনে হচ্ছে এ পয়েন্টই স্যার, যেহেতু তাহলে এ পয়েন্টে নেসেসারি কন্ডিশন ফুলফিল আছে। এ পয়েন্টে কি সাফিসিয়েন্ট কন্ডিশন ফুলফিল আছে? সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি হতে পারে? তাহলে সাফিসিয়েন্ট এখানে আমি দেখছি সি পয়েন্টে আমার নেসেসারি কন্ডিশন ফুলফিল আছে, এমআরপিটি আর এমআর এর সমান, কারণ এটা এ এ হলো আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। বি পয়েন্টে আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান আছে, এটাও আমাদের প্যারেটো কাম্যতাকে সাপোর্ট করে। আবার যদি এ পয়েন্ট ধরি, সেখানেও আমাদের প্যারেটো কাম্যতা ফুলফিল আছে, কারণ এটা গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভের উপরে যে কোনো একটা পয়েন্ট। তাহলে নেসেসারি কন্ডিশন এমআরপিটি আর এমআরএস সব তিনটা কার্ভে সমান। এখন আমি যদি কোশ্চেন করি যে তাহলে এই তিনটা কার্ভের মধ্যে আমি যদি বলি সোসাইটির ওয়েলফেয়ারের দিক থেকে যদি চিন্তা করি, তাহলে সেটা কোথায় ম্যাক্সিমাম? তাহলে ওয়েলফেয়ারের দিক থেকে চিন্তা করলে যদি আমাদের ইনডিফারেন্স কার্ভের দিকে তাকাই, সোশ্যাল ইনডিফারেন্স কার্ভ, তাহলে সেই সোশ্যাল ওয়েলফেয়ার ইনডিফারেন্স কার্ভ আমাদের আছে কোনটাতে? W1, W2 আর W3 তিনটা আছে। তো তিনটার মধ্যে সবচেয়ে উপরে কোনটা? W3। W1, W2 আর W3, তাহলে তিনটার মধ্যে উপরে হলো W3। তাহলে W1 আর W2 আর W3 কোনটাতে আমাদের ওয়েলফেয়ার বেশি? স্যার W3 তেই ওয়েলফেয়ার বেশি। তাহলে W3 তে ওয়েলফেয়ার বেশি। তাহলে আমি বলছি যে প্যারেটো কাম্যতা আমাদের এ বি সি তিনটা পয়েন্টে থাকলেও আমাদের এ পয়েন্টে সোসাইটির ওয়েলফেয়ার ম্যাক্সিমাম হয়, কারণ এ পয়েন্টে আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার ইনডিফারেন্স কার্ভ আছে সেটা সবচাইতে ম্যাক্সিমামে পৌঁছায়। তাহলে এখানে সাফিসিয়েন্ট কন্ডিশন কি? সাফিসিয়েন্ট কন্ডিশনটা হলো এমআরপিটি আর এমআরএস আমাদের সমান হতে পারে, সেটা নেসেসারি কন্ডিশন, কিন্তু সাফিসিয়েন্ট কন্ডিশনটা হলো আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ম্যাক্সিমাম হচ্ছে কিনা, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার ইনডিফারেন্স কার্ভটা সবার উপরে আছে কিনা। যদি সবার উপরে থাকে সেটাই হলো আমাদের কোন কন্ডিশন? সাফিসিয়েন্ট কন্ডিশন। তাহলে এখানে কি সাফিসিয়েন্ট কন্ডিশন ফুলফিল করে আমাদের প্যারেটো কাম্যতা? কারণ প্যারেটো কাম্যতা তো বি আর সি তে তো সাফিসিয়েন্ট কন্ডিশন নেই, আছে না স্যার। তাহলে এখানে আমাদের প্যারেটো কাম্যতা আমাদের কি, আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশনকে ফুলফিল করে না, শুধু ফুলফিল করে কোনটাকে? নেসেসারি কন্ডিশনটাকে। আমি সাফিসিয়েন্ট কন্ডিশন ফুলফিল কখন পেলাম? যখন আমি ওয়েলফেয়ার ইনডিফারেন্স কার্ভ নিয়ে এসেছি, তখনই আমি কেবল সাফিসিয়েন্ট কন্ডিশনের ফুলফিলনেসটা পেয়েছি। তাহলে এখানে ডিটারমিনিস্টিক ইকুইলিব্রিয়াম কোনটা? এ পয়েন্টে, কারণ এ পয়েন্টে আমাদের ওয়েলফেয়ারটা সর্বোচ্চ, কারণ এখানে ওয়েলফেয়ার ইনডিফারেন্স কার্ভ সবচাইতে উপরে অবস্থিত। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এবার আমরা আসি এর পরের আমাদের টপিকটায়। তো এখন আমরা দেখছি যে এটা আমাদের গেল, এর পরের টপিকটাতে আমরা আসি। পরের টপিকটাকে আমরা বলছি সেকেন্ড বেস্ট থিওরাম অফ ওয়েলফেয়ার। তো সেকেন্ড বেস্ট থিওরাম কি? আচ্ছা, তাহলে আমরা একটু আচ্ছা তাহলে আমরা যদি বলি যে একটা বেস্ট থিওরাম আছে যেটাকে আমরা ফার্স্ট বেস্ট বলতে পারি, তো সেই বেস্ট থিওরামে আমি যেতে চাই না, আমার ওয়েলফেয়ারের ক্ষেত্রে আমি সেকেন্ড বেস্টটা চুজ করতে চাই। তো কেন আমি ফার্স্ট বেস্ট যেটা সেটা আমি চুজ করতে চাই না? আমার তো যেটা বেস্ট কন্ডিশন সেটাই চুজ করা উচিত, তাহলে আমি কেন সেকেন্ড বেস্টে যাচ্ছি? তাহলে নিঃসন্দেহে ফার্স্ট বেস্ট একদিক থেকে দেখলে মনে হচ্ছে যে এটা বোধহয় আমার সোসাইটির জন্য ভালো, কিন্তু অন্য দিক থেকে চিন্তা করলে ওই ফার্স্ট বেস্টটা সোসাইটিতে প্রবলেম ক্রিয়েট করতে পারে, সোসাইটির ওয়েলফেয়ারকে হ্যাম্পার করতে পারে। তো যখন আমি ওয়েলফেয়ারকে হ্যাম্পার করতে পারবো, হয়তো সেই অর্থেই আমি সাথে সাথে বুঝতে পারছি না, কিন্তু তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট ইকোনমিতে আছে। তো সেই নেগেটিভ ইম্প্যাক্টটা যখন আমি চিন্তা করছি, তখন মনে হচ্ছে না ফার্স্ট বেস্ট থিওরেম আমার জন্য ভালো না, এটা আমি সেকেন্ড বেস্টটাই চুজ করতে চাই। তো আমি ওয়েলফেয়ারটা কিন্তু ম্যাক্সিমাইজ করতে চাই, কিন্তু আমি ওই ওই অর্থে আমি চাচ্ছি না যে আমার সোসাইটি ওই ফার্স্ট কন্ডিশনে থাকুক, আমি চাচ্ছি সোসাইটি সেকেন্ড কন্ডিশনে থাকুক। তো সোসাইটিকে আমি সেকেন্ড কন্ডিশনে কেন চাই? তো আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন ধরলাম বাংলাদেশের একটা কোল মাইনিং কোম্পানি আছে। কোল মাইনিং কোম্পানিকে, কোল অর্থ হলো কয়লা, কয়লার খনি যারা চালায় তাদেরকে আমরা কোল মাইনিং কোম্পানি বলি। তো আমরা জানি যে যেসব বড় বড় শিল্প কারখানা যেখানে হিউজ পরিমাণে ক্যাপিটালের প্রয়োজন, সেগুলো মূলত সরকার নিয়ন্ত্রিত হয়, যেমন রেলওয়ে, তারপরে আমরা বলছি ইলেকট্রিসিটি, তারপরে আমরা বলছি কয়লা, গ্যাস, এগুলো মূলত দেখা যায় যে এগুলোর মালিকানা বেশিরভাগ দেশেই সরকারের হাতে থাকে। আবার অনেক দেশই আছে যেখানে বেসরকারি মালিকানা অ্যাকসেপ্ট করা হয়। আমেরিকা বা ইউরোপ আমেরিকাতে দেখা যায় যে বেসরকারি মালিকানার গুরুত্ব অনেক বেশি। তো যখন এরকম বড় বড় বেসরকারি মালিকরা থাকে, এরা বড় কেন বলছে? কারণ এদের হিউজ পরিমাণে ফিক্সড ক্যাপিটাল প্রয়োজন হয়, কারণ যে কেউ চাইলে কোল মাইন করতে পারেন, এখানে হিউজ টাকা পয়সার প্রয়োজন, ফিনান্সিয়াল ক্যাপিটাল এখানে আমাদের প্রয়োজন আছে। বা আমি যদি বলি যে রিয়েল ক্যাপিটালের প্রয়োজন আছে, মেশিনারি গুডস, হিউজ মেশিনারি গুডস এখানে ইউজ হয়। তো যে কেউ চাইলে আমাদের কোল উত্তোলন করতে পারে না।
তাহলে আমি যদি বলি যে কোল মাইনিং যে কোম্পানি, যদি আমি ধরে নেই বাংলাদেশের একটা কোল মাইনিং কোম্পানি, আমি যেহেতু গভর্নমেন্ট ওখানে অপারেট করে, আমাদের দিনাজপুরের বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি আছে আমরা জানি, তো সেখানে আমাদের গভর্নমেন্ট অপারেট করে, কিন্তু আমরা বলছি ধরলাম এটা একটা কোম্পানি। তো যদি আমি বলি যে তাহলে বাংলাদেশে কয়টা কোম্পানি অপারেট করে, তো যেহেতু এখানে অনেকেই আসতে পারে না, কারণ এখানে অনেকে আসলে তার একটা মার্কেট বেস দরকার, তারপর আমরা বলছি যে কারণ নির্দিষ্ট পরিমাণ মার্কেট ছাড়া সে অপারেট করতে পারবে না, আবার দেখা যাচ্ছে যে সেখানে আসলে তার হিউজ পরিমাণে কস্ট থাকে, সেজন্য এখানে একটা দুইটা বা একটা কোম্পানি এখানে অপারেট করছে, সাপোজ ধরলাম বাংলাদেশে। তো যখন একটা কোম্পানি অপারেট করছে তখন আমরা ধরছি যে ওই কোম্পানিটার একটা মনোপলি পাওয়ার আছে, অথবা ধরলাম তার একটা মনোপসনি পাওয়ার আছে। তো মনোপলি পাওয়ারটা কি, যে মনোপলি পাওয়ারটা হলো সে চাইলে দাম বা পরিমাণকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ চাইলে সে কয়লার দাম বাড়াতে পারে, চাইলেই কয়লার দাম কমাতে পারে। কিভাবে বাড়াবে কমাবে সেটা আমরা জানি, আমরা একচেটিয়া বাজারে দেখেছিলাম যে একচেটিয়া কারবারি উৎপাদনটা কমিয়ে দিলে দামটা বেড়ে যায়। যেমন আমি প্রথম যখন আমরা গ্রামীণ ফোন দেখেছি তখন দেখতাম যে তারা কম কম সিম বিক্রি করতো, তারপরে কল রেটটাও অনেক বেশি ছিল এবং কলের পরিমাণও তখন কম ছিল, অর্থাৎ কলটা কম রেখে তারা দামটাকে বাড়িয়ে দিয়েছিল। তো আমরা এরকম বলতে পারি যে কয়লার উত্তোলন আমি কম করে কয়লার দামটা বাড়িয়ে দিতে পারি, আবার কয়লার উৎপাদন বাড়িয়ে দিলে আমার যেহেতু বেশি বিক্রি করতে হবে তখন আমার দামটা কমাতে হয়, এরকম আর কি হতে পারে। তো যখন এই অবস্থা আমরা ধরে নিচ্ছি যে কয়লাটা আমাদের অতটা নেসেসারি গুড না যে একেবারে দাম ইচ্ছা মতোই বাড়াতে পারবে, আবার দাম কমিয়ে দিয়ে আমাদের অনেক বেশি কয়লার প্রয়োজন হবে, সেরকম আমরা বলছি না আর কি। তো এখন আমরা যদি বলি যে আহ, এখন এখানে যদি আমরা ফার্স্ট বেস থিওরেম চিন্তা করি তাহলে মনে হবে যে যত বেশি কয়লা উত্তোলন করা যাবে তত ভালো, কারণ যত বেশি কয়লা উত্তোলন হবে তত আমাদের দাম কমে যাবে, এবং দাম কমে গেলে ভোক্তার ভোগ বাড়বে, ভোগ বাড়লে ইকোনমিতে ওয়েলফেয়ার বাড়বে। তো আমরা জানি যে কয়লার দাম কমে গেলে কয়লা রিলেটেড যেসব কোম্পানি রান করে, কয়লা জানি আমাদের এনার্জি সেক্টরের বড় কাজে আসে, কয়লা, বিদ্যুৎ, গ্যাস এগুলোর উত্তোলনের জন্য আমাদের কয়লার প্রয়োজন হয়, কয়লা শক্তির প্রয়োজন হয়। তো কয়লা আমাদের শক্তি সম্পদ হিসেবে কাজ করে, কয়লার দাম যদি কমে যায় তাহলে আমরা বলছি যে উপকরণের দাম কমলে আমাদের যে এর থেকে যে উপজাত দ্রব্যগুলো আছে সেগুলোর দামও কমে যাবে, সেগুলোর দাম কমে গেলে অর্থনীতি সার্বিকভাবে ভোগ বাড়ে, অর্থনীতি ভালোর দিকে যেতে পারে। তো এখন আমি এই ফার্স্ট বেস থিওরেমকে কেন চুজ করতে চাই না, অর্থাৎ আমি হিউজ পরিমাণে কয়লার প্রোডাকশন কেন চাই না, আমি চাচ্ছি যে কয়লার প্রোডাকশন কমে যাক, কয়লার প্রোডাকশন কমে গেলে ইকোনমির জন্য ভালো। কেন ভালো? তো আমরা ফার্স্ট বেস থিওরেম কি বললাম, যে কয়লা হিউজ পরিমাণে উৎপাদন বাড়াতে পারি, সেটা কিভাবে, ওখানে আরো অনেক ফার্মকে আমি কম্পিটিশনে নিয়ে আসতে পারি, অথবা আমি নিজেই কয়লার উত্তোলন বাড়িয়ে দিতে পারি, বাড়িয়ে দিয়ে দামটা কমিয়ে দিতে পারি। কিন্তু আমি তা করতে চাই না, আমার অপটিমামটা আমি চাই যে ওই আমার ওই যে কয়লাটা উৎপাদনটা আমি সর্বোচ্চ চাই না, তার চাইতে কম চাই। কেন কম চাই? কেন কম চাই কি মনে হতে পারে? কয়লার উত্তোলন আমি কেন কম করতে চাই বলো, দ্রুত বলো, রত্ন বলো। স্যার কয়লা উত্তোলন অনেক ব্যয়বহুল, এজন্য কয়লা না, উত্তোলন ব্যয়বহুল তো আমি আমি চিন্তাই করেছি যে ব্যয়বহুল যখন আমার উৎপাদন বাড়বে তখন আমি নিঃসন্দেহে দক্ষ, আমি দক্ষ বলেই আমি অধিক উৎপাদনে যেতে চাই, কিন্তু সরকার আমাকে অত বেশি উৎপাদন করতে দিচ্ছে না, কারণ কি হতে পারে? উম, স্যার আমি কি শুধু দ্বিতীয়টা বুঝতে কয়লার খনি পারছি। থেকে কয়লা তুলি নাকি আরো অনেক কিছু তুলি সেখান থেকে? স্যার কয়লার খনি থেকে, স্যার তা তো জানি না। কয়লার খনি থেকে আমি কয়লার সঙ্গে সঙ্গে অন্য অনেক রাসায়নিকও তুলি যেগুলো সোসাইটির জন্য ক্ষতিকারক। যেমন কয়লার খনি থেকে রাসায়নিক ওঠে, তারপরে আমি যদি বলি যে কয়লার খনি থেকে মানে গ্যাস বের হয়, তারপরে আমি যদি বলি যে কয়লার খনি থেকে কয়লার যে ডাস্ট আছে, কয়লা আমি যেখানে রেখে দেই সেটা তো অনেক আমাদের ওই যে যেটাকে বলা হয় মাইক্রো ডাস্ট, যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেগুলো বাতাসে ছড়িয়ে পড়ে, সেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আবার আমি যদি বলি যে কয়লা উত্তোলন করলে তার সঙ্গে যে গ্যাস পরিবেশে ছড়ায় সেটা পরিবেশের জন্য ক্ষতিকারক, গাছপালার জন্য ক্ষতিকারক। তারপর আমি বলছি যে কয়লা যদি তোলা হয় তার সঙ্গে যে রাসায়নিক তুলি সেটা যদি মাটিতে মেশে বা পানিতে মেশে, মাটিতে মিশলে ফসলের ক্ষতি করে, আর পানিতে মিশলে সেটা আমাদের পানিকে দূষিত করে, আমাদের মাছ সম্পদকে, মৎস্য সম্পদকে নষ্ট করে। তাহলে এই যে একটা স্বাস্থ্যগত ক্ষতির দিক বা আমাদের মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাওয়া, এটা কি কয়লার সঙ্গে রিলেটেড না? অর্থাৎ কয়লা যদি আমি বেশি বেশি উত্তোলন করি তাহলে সোসাইটির উপরে এই ব্যাড ইম্প্যাক্ট আরো বেশি পড়বে। বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন আমি এমন, কিন্তু কয়লা তো আমার প্রয়োজন, তাহলে আমি বলছি যে এটার আমি ব্যবহার করতে চাই, কিন্তু এটা যেহেতু স্বাস্থ্যগত দিক, এর নানা ক্ষতির সম্ভাবনা চিন্তা করে আমি একটা, কিন্তু আমার কয়লা ছাড়া অন্য সোর্সে গেলে আমার খরচ অনেক বেশি বেড়ে যায়। আমি বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি,
আমার সম্পদ অন্যান্য অনেক জায়গায় প্রয়োজন আছে, কিন্তু কয়লা ছাড়া অন্য জায়গায় গেলে দেখা যাবে অন্য জ্বালানিতে গেলে আমার খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু সে তুলনায় কয়লার খরচ কম। তো শুরুতে দেখা যায় যে এই ডেভেলপিং কান্ট্রিগুলো তারা কিন্তু কয়লার উত্তোলন অত বেশি কমায় না, কমায় কিন্তু কম রাখতে চায়, কিন্তু অত বেশি তারা কমাতে পারে না। কিন্তু উন্নত দেশগুলো কিন্তু এই সব কয়লার খনি বা যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক সেগুলোর উৎপাদন কিন্তু তুলনামূলক কমিয়ে দেয় আর কি, আস্তে আস্তে ধীরে ধীরে তারা অন্য এনার্জিতে যেতে চায়। তো এখন আমরা আসি, কিন্তু আমাদের তো উপায় নেই। ফলে আমরা বলছি কি যে এখানে অনেক বেশি উত্তোলন আমরা করতে পারি, কিন্তু সেই অনেক বেশি উত্তোলন না করে আমরা একটু কম উত্তোলন করতে চাই। তো কম উত্তোলন করতে চাই বলেই দেখা গেছে কি যে আমাদের ওই ফার্স্ট বেস থিওরম আমরা অধিক উৎপাদন করে সোসাইটির ওয়েলফেয়ার বাড়াতে পারি, কিন্তু সেই ওয়েলফেয়ারের দিকে না যেয়ে আমরা একটু কম উত্তোলন করছি আর কি, যাতে আমাদের সোসাইটির যে হ্যাম্পারনেস সেটা যাতে কমে যায়, মানে সোসাইটির যে স্বাস্থ্যগত ক্ষতির দিক সেটা যাতে কমে যায়, স্বাস্থ্যগত ক্ষতি, তারপর আমরা বলছি যে পরিবেশের ক্ষতি, নানা রকম যে ক্ষতি আছে সেই ক্ষতিটা কমানোর জন্য মূলত আমরা বেস্ট সলিউশন চাই না, এখানে মূলত আমরা সেকেন্ড বেস্ট সলিউশন চাই। তো আমি একটু যদি গ্রাফে আসি, তো গ্রাফটা যদি আমরা আঁকি তাহলে দেখা যাবে কি যে এখানে আমরা দেখছি কি যে যদি আমরা গ্রাফটা একটু মুছে নেই, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আসি, এই হলো আমাদের ইউটিলিটি অফ এ, আর এটাকে আমরা বলছি এটা হলো আমাদের ইউটিলিটি অফ বি। এখন আমরা আসি, আমরা ধরলাম ফার্স্ট বেস থিওরি আমরা আসি, তাহলে এখান থেকে আমরা একটা গ্রাফটা ড্র করি। তাহলে ফার্স্ট বেস থিওরি বললাম কি এই হলো আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, এটা হলো আমাদের, আচ্ছা এটাকে আরেকটু অন্যভাবে এখানেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটাকে ধরলাম, এটা সরি, এটা হলো আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ আমরা ধরলাম, ঠিক আছে, এটার নাম দিলাম আমরা এ এ, এটা হলো আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি, আচ্ছা জি জি দিলাম, গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ জি জি। এখন আমরা আসি, আমরা বলছি যে ফার্স্ট বেস থিওরেম অনুযায়ী আমাদের সলিউশন কোথায়, যেখানে আমাদের সোসাইটির আমাদের নিরপেক্ষ রেখাটা, সোশ্যাল নিরপেক্ষ রেখা, সামাজিক নিরপেক্ষ রেখা যে পয়েন্টে মিট করবে সেটাকে বললাম সেটা হলো আমাদের সোসাইটির ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজ হয়, এটা হলো আমাদের ফার্স্ট বেস থিওরেম, ঠিক আছে। তাহলে ফার্স্ট বেস থিওরেম আমরা বললাম এ পয়েন্টে অ্যাচিভেবল, এটা হলো আমাদের ফার্স্ট বেস থিওরেম। তো এখন আমরা বলছি যে এই ফার্স্ট বেস থিওরেম আমি চাই না, তাহলে আমি এমন একটা সলিউশন চাই যে সলিউশনে আমাদের সোসাইটির, আমি আমাদের গ্রাফটা একটু অন্যরকম হয়ে গেছে, তাহলে যে সলিউশনে আমাদের ফার্স্ট বেস্ট থিওরেমের চাইতে আমাদের কম ওয়েলফেয়ার দেখাবে, এবং সেটা আমাদের, আচ্ছা এটার চেঞ্জ করা যাচ্ছে না, আচ্ছা গেছে, আচ্ছা এখানেই থাক। তাহলে এখন আমি যদি বলি যে এখানে আমাদের ইউটিলিটি পসিবিলিটি কার্ভ কোনটা, এই যে হলুদ কালারের যেটা, এই গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, এই হলুদ কালারের যেটা সেটা হলো আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। আর আমি একটা শর্ত আরোপ করে দিয়েছি যে এর বাইরে তুমি যেতে পারবে না, সেই শর্তটাকে আমরা বলছি, এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে দিই, এটাকে বললাম এইচ আর এইচ, এটা হলো আমাদের সেই বাধা শর্ত, এর বাইরে আমি যেতে পারবো না। অর্থাৎ আমি দেখছি কি যে সোসাইটি যদি ফুল ফেজে প্রডিউস করে তাহলে সোসাইটির ইউটিলিটি পসিবিলিটি কার্ভ সেটা জি জি হতে পারে, কিন্তু যেহেতু আমি সোসাইটির ফুল ফেজে প্রডিউস করুক সেটা আমি চাই না, ফলে আমার এই যে সলিউশন, এই সলিউশনটা আমি পছন্দ করছি না, এই সলিউশনের চাইতে আমি একটা নিচে সলিউশন চাই। তো সেই নিচের সলিউশনটা কোনটা, সেই নিচের সলিউশনটা আমরা দেখছি যে আমাদের কোন লাইন দিয়ে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, এইচ এইচ দিয়ে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ তুমি এই যে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ আছে এই কার্ভে তুমি আর যেতে পারবে না, কারণ অত বেশি উৎপাদন করলে সোসাইটির জন্য এটা ক্ষতি করবে। তাহলে সেই ক্ষেত্রে আমি কোন পয়েন্টে আসতে পারি, সাপোজ ধরলাম আমি এখান থেকে আমি চুজ করছি সাপোজ ই পয়েন্ট, সাপোজ ধরলাম আমাদের এরকম একটা পয়েন্ট দেয়া আছে, এরকম একটা পয়েন্ট দেয়া আছে এই কার্ভের উপরে, যেটাকে আমি বলছি যে এটা হলো আমাদের ই পয়েন্ট, এই যে এখানে এটাকে আমরা বললাম এটা হলো আমাদের ই পয়েন্ট, ই পয়েন্টে আমি একটা সলিউশন বের করতে চাই। তাহলে ই পয়েন্টের সলিউশনটা কি হবে, তাহলে আমার এখানে ধরলাম W1, W1 আমি এখন প্রেফার করি না, এটা আমাদের ফার্স্ট বেস থিওরেম। তাহলে সেকেন্ড বেস থিওরেম কি হবে, এখন আমি ই পয়েন্টের সলিউশন চাই, তাহলে ই পয়েন্টের সলিউশন হলে আমার হবে ই পয়েন্টে টাচ করলো, টাচ করে আমাদের W2 তে চলে আসলো। তাহলে W2 তে চলে আসলে আমি সার্বিকভাবে মনে করছি আমাদের ওয়েলফেয়ার লস হয়েছে, কিন্তু সোসাইটি কি কোনোভাবে বেনিফিটেড হয়েছে এখান থেকে, বলো কুইক, দ্রুত বলো। স্যার এই চিত্রটা ভালো করে বুঝতাছি না কিছু স্যার, কেন কেমন জানি হিবিজিবি লাগতেছে, জ্ঞানজাম হয়ে গেছে। গ্যাঞ্জাম কি করে হয় তিনটা লাইনের মধ্যে? আমি যদি বলি শুরুতে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা, শুরুতে তো এ বিন্দু স্যার।
এ বিন্দুতে কে কে মিট করেছে, এটা হলো গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ জি, আর জি এটা হলো জি গ্র্যান্ড স্যার। হলুদ কার্ভের। আর এখানে আমাদের ইনডিফারেন্স কার্ভ কোনটা, এ, তাহলে এটাতে নিয়ে তো কোনো সন্দেহ নেই যে এটাই হলো আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট এ। কিন্তু এটা আমাদের ফার্স্ট বেস্ট কন্ডিশন, কারণ এটাই এটাই হলো ইকোনমিতে সর্বোচ্চ উপযোগ দেখাতো। কিন্তু এখন কি আমি এই এত পরিমাণে উৎপাদন করে এদেরকে ভোগ বাড়াতে চাই? যেমন এখানে একটা তার ইউটিলিটি অফ এ একটা আছে, সে বিভিন্ন দ্রব্য ভোগ থেকে একটা ইউটিলিটি পায়। আবার এখানে ইউটিলিটি আছে বিভিন্ন দ্রব্য ভোগ থেকে, কারণ যদি কয়লার দাম কমে যায়, অর্থনীতিতে দ্রব্য সেবা সামগ্রীর দাম কমে যাবে, সে বেশি বেশি ভোগ করতে পারবে। ফলে বেশি বেশি ভোগ করলে ইউটিলিটি অফ এ একটা আছে, ইউটিলিটি অফ বি একটা আছে। ঠিক আছে, এই যে এখানে একটা ইউটিলিটি এ, এখানে একটা, যেমন আমি যদি বলি এই পয়েন্ট বরাবর এখানে একটা ইউটিলিটি এ আছে, এই পয়েন্ট বরাবর আরেকটা কে আছে, ইউটিলিটি কে আছে, মুখে কথা বলতে হবে, ইউটিলিটি অফ বি আছে। ঠিক আছে, তাহলে এখানে ভোগ বেশি আছে। কিন্তু আমি এই সলিউশন চাই না, আমি চাই হচ্ছে এটা কম সলিউশন। তো কম সলিউশন চাইলে কি হবে, এই ইউটিলিটি পয়েন্টে আমি থাকতে চাই না। থাকতে না চাইলে সরকার বলে দিয়েছে যে এত দূর উৎপাদন করা যাবে না, উৎপাদন করলে খরচ কমে যাবে, আমাদের বাজার দাম কমে যাবে। সেজন্য আমি কোন রেখায় থাকতে চাই, আমি রেখাটা নিচে নামিয়ে নিয়ে এসেছি, এই রেখাটা আরেকটু উপরে গেলে ভালো হতো। তো এইচ লাইনে আমি থাকতে চাই। তো এইচ লাইনে যদি থাকতে চাই, এইচ লাইনটা কি এই এ পয়েন্টের নিচে? জি স্যার। তাহলে এ পয়েন্টের নিচে আমি থাকতে চাই। তাহলে এ পয়েন্টের নিচে আমি বলছি কি, এখন আমার উপযোগ কমাতে হবে, কারণ এত বেশি ভোগ আমি অর্থনীতিতে করতে দিতে পারি না, তাতে পরিবেশের জন্য ক্ষতি হতে পারে। তাহলে সেই পয়েন্টটা আমি কোথায় চুজ করেছি, সেই পয়েন্টটা আমি চুজ করেছি এই লাইনের উপরে, এর বাইরে আমাকে আর যেতে দেওয়া হবে না, অর্থাৎ এত বেশি উৎপাদন আমাকে আর করতে দেওয়া হবে না। তাহলে আমি এই পয়েন্টে আমি দেখলাম ইউটিলিটি অফ বি ও কমে গেছে, আবার ইউটিলিটি অফ এ ও কি হয়ে গেছে, আগে যা ছিল তার চাইতে এখন কি হয়ে গেছে, স্যার কমে গেছে। কমে গেছে। তার অর্থ কি, উৎপাদন অনেক বেশি বাড়ানো যেত, কিন্তু এই উৎপাদন আবার পরিবেশের জন্য ক্ষতি করে। ফলে দেখা যাচ্ছে কি, আমি এই পয়েন্টে এ পয়েন্টে থাকতে চাই না। তাহলে এ পয়েন্ট হলো W1, যেটা আমাদের W2 এর চাইতে গ্রেটার। তা W2 এর চাইতে গ্রেটার যেটা, সেটাই আমার ফার্স্ট বেস থিওরেম হওয়ার কথা, এ পয়েন্ট। কিন্তু আমি কি এ পয়েন্টে থাকতে চাই? না স্যার। তাহলে আমি কোন পয়েন্টে থাকতে চাই? স্যার এই পয়েন্টে। এই পয়েন্টে, যেটা W2 এর উপরে আছে, W2 তো আবার W1 এর নিচে। তাহলে আমরা বলছি কি যে আমি জি এমন স্যার। একটা সলিউশন চুজ করেছি যেটা বেস্ট সলিউশন না। বেস্ট সলিউশনটা হলো কত, W1টা হলো আমাদের বেস্ট সলিউশন। তো আমি W1টা চুজ না করে আমি কোনটা চুজ করেছি, কোন কার্ভটাকে চুজ করেছি, W2। W2টা তো আমার W1 এর নিচে। তাহলে কেন চুজ করেছি, জি কারণ স্যার। এই ইফেক্টটা পরিবেশের জন্য ক্ষতিকারক হবে। ফলে আমি কোন থিওরেমে গেছি, সেকেন্ড বেস্ট থিওরেমে গেছি, আমাকে আর ফার্স্ট বেস্ট থিওরেমে যাইনি। ঠিক আছে, জি স্যার। এটা বই থেকে দেখে নিবে, এই যে বইয়ে আছে, বইয়ে কি লিখেছে ওরাই আচ্ছা জানে। স্যার। ঠিক আছে, বইয়ে কি লিখেছে আবল তাবল ওরাই জানে। এই যে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ জি জি প্রাইম, শর্ত বেঁধে দিয়েছে যে এর বাইরে যাওয়া যাবে না, পি পি প্রাইম। আগে ছিল ইতে, এখন এসছে কত, E1 এ। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে। তাহলে এরপরে আমরা আসি আমাদের পরের থিওরি, ক্যালডর হিগস সিটোভস্কি থিওরি। তো এখন আমরা যদি দেখি যে ক্যালডর হিগস সিটোভস্কি, তো ক্যালডর আর হিগসের থিওরি মোটামুটি সেম, আর সিটোভস্কির থিওরি ওই একই রকম, একটু অন্যভাবে ব্যাখ্যা করা আর কি। তো এগুলো সব কার থিওরি, এগুলো সব সোশ্যাল ওয়েলফেয়ারের থিওরি আর কি। অর্থাৎ সামাজিক কল্যাণের যে নিশ্চিতকরণ, সেই কল্যাণ কিভাবে বাড়ানো যায়, সেই কল্যাণ বাড়ানোর ক্ষেত্রে আমাদের ক্যালডর হিগস সিটোভস্কি যে থিওরি আমাদের দিয়েছে, সেটাই হলো আমাদের এই ক্যালডর হিগস সিটোভস্কি নামে পরিচিত। তো ক্যালডর হিগস সিটোভস্কি দেখতে যে আমরা শুরুতে ক্যালডরের ক্রাইটেরিয়া, এগুলো মূলত বলা হয় ক্ষতিপূরণ নীতি। তো ক্ষতিপূরণ নীতি মূলত কি বোঝা যায়, তো ক্ষতিপূরণ নীতি হলো যে যদি সোসাইটিতে কোনো পলিসি টেক করা হয়, তাহলে সেই পলিসির বেসিসে কোনো একটা গ্রুপ হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, আরেকটা গ্রুপ উপকৃত হবে। কোনো পলিসি নিলে একটা গ্রুপ ক্ষতিগ্রস্ত হবে, আরেকটা গ্রুপ উপকৃত হবে। তো এই যে ক্ষতিগ্রস্ত আর উপকার, যদি উপকারটা ক্ষতিগ্রস্ত চাইতে বেশি হয়, তাহলে সোসাইটিতে সার্বিকভাবে ওয়েলফেয়ার বেড়ে যাবে। তো আমি সেই সামান্য ক্ষতি করতে পারি ও সোসাইটির ওয়েলফেয়ার বাড়ানোর জন্য। এখন আমি যদি একটা কোশ্চেন করি যে আমরা যদি বলি যে সরকার একটা পলিসি নিয়েছে যে তারা পদ্মা সেতু তৈরি করবে, তো পদ্মা সেতু যখন তৈরি করবে, তখন এর জন্য কি সোসাইটিতে কোনো ক্ষতি বা ভালোর দিক আছে? দ্রুত বলো, আমাদের আর 10 মিনিট স্যার সময়। ভালোই তো আছে, ক্ষতি তো দেখতেছি না স্যার। তাহলে ইয়ে বলো, আওয়াল বলো, কোনো ক্ষতি আছে নাকি? দ্রুত বলো আওয়াল, কথা বলো। আচ্ছা, তাহলে এখন আমরা আসি, আমরা জানি যে যে কোনো একটা পলিসি নিলে তার ক্ষতির দিক আর ভালোর দিক দুটোই থাকে। তো আমরা যদি দেখি পদ্মা সেতুর মোটা দাগে আমাদের চোখে যেটা আসে, সেটা হলো পদ্মা সেতু করতে যে
আমাদের পরিবেশটা পরে আসি। আমরা বলছি যে পদ্মা সেতু করতে যে আমাদের অনেক এর সার্ভিস রোড এরিয়া বানাতে হয়েছে, ফলে অনেক লোকজনকে পুনর্বাসন করতে হয়েছে। তো সার্ভিস এরিয়া বানানোর ফলে তাদের ভিটে মাটি ছাড়তে হয়েছে। আমরা জানি যে ভিটে মাটির প্রতি আমাদের একটু অ্যাফেকশনেট, আমরা যে কোনো মূল্যে এটা আঁকড়ে ধরে থাকতে চাই। যদি এটাকে ছেড়ে দিতে হয়, সরকার আমাকে যতই ভালো জায়গা দেখ না কেন, এর জন্য আমার একটা ক্ষতি আছে, খারাপ লাগা দিক আছে। আবার আমি যদি বলি যে পদ্মা সেতু হওয়ার ফলে আমরা বলছি যে এখানে আমাদের এই পদ্মা নদীর প্রবাহ চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা পদ্মা নদীতে আমাদের সেডিমেন্ট আর যেটাকে আমরা বলি যে পলি জমতে পারে। তো তার ফলে আমাদের মৎস্য সম্পদের উপরে ক্ষতি হতে পারে। এছাড়া এর পরিবেশগত, আর আমি জানি যে একটা প্রভাবের সঙ্গে অন্য আরেকটা, আমরা যদি বলি যে আমাদের যে সাইকেল, বায়োলজিক্যাল সাইকেল, সরি আমাদের যে উদ্ভিদ জগতের যে একটা সাইকেল, সেটার হ্যাম্পার হতে পারে। তো এখন আমরা যদি বলি যে সরি প্রাণী জগৎ, যেটাকে আমরা বলি যে মৎস্য সম্পদ থেকে শুরু করে অন্যান্য অনেক ইফেক্টের সঙ্গে রিলেটেড। তো এখন আমরা বলছি যে পদ্মা সেতু করতে যে আমাদের এরকম ক্ষতিকারক দিকও আছে। তো এই ক্ষতিকারক দিক এখন আমরা যদি বলি যে ওই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, যে মাঝিদেরকে জিজ্ঞেস করলাম যে তোমার পদ্মা সেতু হওয়ার ফলে তোমার কেমন ক্ষতি হয়েছে। তো বললো ফাইন, আমি এত টাকা সমান মাছ ধরতে পারতাম, এখন আমার মাছ ধরার সংখ্যা কমে গেছে, ক্ষতি হয়ে গেছে। তারপর আমরা বললাম যে যারা ভিটে মাটি ছেড়ে দিয়েছে তাদেরকে বললাম, তুমি তো ভিটে মাটি ছেড়ে দিয়েছো, তোমার কি ক্ষতি হয়েছে? তো বলছে হ্যাঁ শিওর, আমার এর থেকে ক্ষতি হয়েছে। তো আমি তার ক্ষতিটা হিসাব করলাম, বললো যে কেমন ক্ষতি হয়েছে, তোমার ক্ষতি লাগার ধরনটা কেমন, অর্থাৎ তোমার খারাপ লাগার ধরনটা কেমন, সেই অনুযায়ী আমি তার একটা ভ্যালু বের করার চেষ্টা করলাম। তো এরপরে আমি বললাম যে আচ্ছা, অন্য কাউকে যে জিজ্ঞেস করলাম, আচ্ছা পদ্মা সেতু হলে কি ভালো হয়েছে? বলে শিওর ভালো হয়েছে। কেমন ভাবে ভালো হয়েছে? তো বললাম যে এখানে অনেকেই কাজ করতে পারছে, আগের একটা এদের বেকার ছিল এখানে। তারপরে আমরা বলছি যে এখানে বলছে যে পদ্মা সেতু হওয়ার ফলে যদি এটা শেষ হয়ে যায়, তাহলে দেখা যাবে কি যে এখান থেকে পণ্য পরিবহনের একটা যুগান্তকারী একটা এফেক্ট পড়বে, যাতে পণ্যর দামটা তারা আগে যা পেত তার চেয়ে বেশি পাবে, এবং এর আরো অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠবে, সেটা আরো অনেক লেন্থি। তো আমরা বলছি যে একটা প্রজেক্ট নেয়ার ফলে এর একটা ক্ষতির দিক আছে, আবার একটা ভালোর দিক আছে। এখন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বললাম, এই তোমার কত ক্ষতি সমান হয়েছে, তোমার কত টাকা সমান ক্ষতি হয়েছে, যদি আমরা এটাকে টাকায় মেজার করতে চাই। তা বললো ফাইন, আমার 2000 টাকার সমান ক্ষতি হয়ে গেছে। তাহলে এখন সরকার বলবে ঠিক আছে, তোমাকে আমি ক্ষতিপূরণ দিয়ে দিতে চাই। তো ক্ষতিপূরণ কিভাবে দিবে? যারা উপকার করছে তাদেরকে বলা হলো, তোমাদের তো উপকার হয়েছে, কত টাকা সমান উপকার হয়েছে? তা বললো আমাদের 3000 টাকা সমান উপকার হয়েছে। তো বললো ঠিক আছে, তোমাদের তো 3000 টাকা সমান উপকার হয়েছে, তোমরা আমাকে 2000 টাকা দিয়ে দাও, কারণ যাদের ক্ষতি হয়েছে তাদেরকে আমার ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে। তো সরকার এখন ওদেরকে 2000 টাকা দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পরও আমার কি কোনো উদ্বৃত্ত আছে? কোশ্চেন করো, দ্রুত উত্তর দাও, সময় কমে গেছে, উত্তর দাও। স্যার বুঝি নাই স্যার, আরেকটু বললে ভালো হতো। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বলা হলো তোমার ক্ষতি হয়েছে কত টাকা সমান? তারা বলছে আমার ক্ষতি হয়েছে 2000 টাকা সমান। সবাই মিলে বলেছে, মাছ ধরা থেকে শুরু করে যারা ভিটে মাটি ছেড়েছে তাদের সবার ক্ষতি হয়েছে 2000 টাকা সমান। এবার অনেকেই উপকৃত হবে, যারা উৎপাদনকারী তাদের তো উপকার হবে, কারণ তাদের জিনিসপত্রের দাম বাড়বে, ব্যবসায়ীরা ওখানে হাজির হবে, ওই সব জায়গায় ল্যান্ডের প্রাইস বেড়ে যাবে। তো তাদেরকে বলা হলো তোমার কি উপকার হয়েছে? তারা বলছে হ্যাঁ আমার উপকার হয়েছে। তো সরকার বলছে কেমন উপকার হয়েছে? তা বললো 4000 টাকা সমান উপকার হয়েছে। তো সরকার বললো ঠিক আছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তুমি 2000 টাকা দিয়ে দাও। সেটা কিভাবে নিবে সরকার আমি পরে বলছি। 2000 টাকা দিয়ে দাও। তো 2000 টাকা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরও কি কোনো উদ্বৃত্ত আছে সোসাইটিতে, ভালো লাগা বা উপকারের পরিমাণ? উম উদ্বৃত্ত আছে কিনা সোসাইটিতে? আচ্ছা আমি যদি বলি একজনের ক্ষতি হয়েছে 4000, তাকে যদি আর উপকার এই 2000 ক্ষতি হয়েছে আর 4000 টাকা উপকার হয়েছে, তো 4000 টাকার থেকে 2000 টাকা দিয়ে দিলে উপকার কত বেশি থাকে, উদ্বৃত্ত কত থাকে? স্যার 2000 টাকা থাকে। তাহলে এইটা বলতে গেলে কি এত চিন্তা করা লাগে? সহজ হিসাব। তাহলে আমরা বলছি কি, যে এই পলিসি নেয়ার ফলে আমরা দেখছি কি যে ক্ষতিগ্রস্ত যে তাকে ক্ষতিপূরণ দেওয়ার পরও আমার 2000 টাকা সমান বেনিফিট আছে। তাহলে সরকার কি এই পলিসিটা নিতে চায়? তাতে কি ওয়েলফেয়ার বাড়ে? উপকারের সংখ্যা, এখানে উপকার আছে না, এখানে আমার উদ্বৃত্ত আছে না? জি স্যার। তো উদ্বৃত্ত থাকলে এখানে সরকার এই পলিসি নেবে না, যাতে আমার টার্গেটই হলো ডাব্লিউ থেকে কিভাবে ডাব্লিউ স্টারে যাওয়া যায়, অর্থাৎ যে ওয়েলফেয়ার আছে তার থেকে কিভাবে আরেকটা ডাব্লিউ স্টার ওয়েলফেয়ার যেটা বেশি সেখানে আমি কিভাবে পৌঁছাতে পারি। তো সেই পলিসি তো সরকার নিবে। এখন আমি বলছি হ্যাঁ যে স্যার। সরকার যাদের এখন এই 4000 টাকা কিভাবে তুলবে, যারা ওই পদ্মা সেতু ইউজ করবে তাদের কাছ থেকে টোল নিবে, টোল নিয়ে যারা ক্ষতিগ্রস্ত জি হয়েছে স্যার। তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা এখন আমি যদি বলি যে ক্যালডোর আর হিক্স মোটামুটি একই রকমের পলিসি।
তো আমরা যদি বলি হিগসের একটা পলিসিতে আমি একটা উদাহরণ দিতে চাই যে যে পলিসি নিলে কিভাবে উপকার আর ক্ষতির আমরা বুঝতে পারবো। যেমন ধরো সরকার বলছে যে সমাজের গরিব ব্যক্তি আছে বা যারা দরিদ্র ব্যক্তি আছে, আবার ধনী ব্যক্তি আছে। সরকার বলছে গরিবকে সে উপকার করতে চায়, এখন ধনীর কাছ থেকে সে ট্যাক্স বসিয়ে দিয়েছে। তাহলে এবার কার ক্ষতি হয়েছে আর কার উপকার হবে এখন? স্যার এবার গরিবের উপকার হবে আর ধনীদের স্যার ট্যাক্স এবার যে ধরলাম পরিমাণ দিব। ধনীর কাছ থেকে 100 টাকা ট্যাক্স নিয়ে সরকার গরিবকে 100 টাকা দিয়ে দিয়েছে। এখন এতে কি সোসাইটির ওয়েলফেয়ার বাড়বে? জি স্যার বাড়বে। কিভাবে বাড়বে? স্যার কারণ আমরা মানুষের জানি আমরা জানি ইনকাম যত বাড়ে সেই ইনকামের ওয়েলফেয়ার তত কমে। যেমন 100 টাকা যদি খেতে বসতে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে 100 টাকা খেয়ে ওই ধনীর যে পরিমাণ স্যাটিসফ্যাকশন হয়েছে তার চাইতে গরিবের স্যাটিসফ্যাকশনটা বেশি, সন্তুষ্টি বেশি। জি স্যার। তাহলে ওই 100 টাকা নিয়ে যদি গরিবকে দিয়ে দেওয়া হয় তাহলে ধনীর যে পরিমাণ সন্তুষ্টি ক্ষতি হয়েছে আর গরিবের যে পরিমাণ সন্তুষ্টি বেড়েছে, দেখা যাবে কি সন্তুষ্টি ক্ষতি বাদ দিলে সন্তুষ্টি বেশি বেশি। জি স্যার। ফলে দেখা যাবে কি সরকার এই পলিসি নিতে পারে, কিন্তু ট্যাক্স বসালে আবার ক্ষতি আছে। যখন আমার ইনকামের উপরে ট্যাক্স বসানো হয় তখন দেখা যায় যে আমার ইনকাম করার টেন্ডেন্সি কমে যায়। যখন দেখি সরকার আমার উপরে বেশি বেশি ট্যাক্স বসাচ্ছে তখন আমার মনে হবে এত বেশি ইনকাম করার দরকার কি, ইনকাম বাড়লে তো আমার উপরে ট্যাক্স বার্ডেন এসে হাজির হচ্ছে। ফলে আমার ইনকাম করার টেন্ডেন্সি কিন্তু কমে যায়। ইনকাম করার টেন্ডেন্সি কমে গেলে অর্থনৈতিক উৎপাদনও কমে, কারণ আমার ইনকাম করার অর্থ কি, অর্থনৈতিক উৎপাদন না বাড়লে আমার ইনকাম তো আর বাড়বে না। তাহলে অর্থনৈতিক উৎপাদনও বাড়ে, ফলে সেক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু এর উপরে আসে। তো এরপরে আমরা আসি আমাদের পরের টপিক, যেটাকে আমরা বলছি যে সিটোভস্কির ক্রাইটেরিয়া। তো সিটোভস্কির ক্রাইটেরিয়া কি, এই হ্যাঁ সিটোভস্কির ক্রাইটেরিয়া কি, সেটা হলো যে যদি দেখা যায় যে কোনো পলিসি নিতে যে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে তখন তারা ওই পক্ষের সঙ্গে একটা নেগোসিয়েশন আসতে চায়, একটা উৎকোচ বা এই টাইপের কোনো কিছু দিয়ে নেগোসিয়েশন আসতে চায়। যেমন পদ্মা সেতুর কর্তৃপক্ষ তারা সরকারের সঙ্গে বললো যে না 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 এই পলিসি নেওয়া যাবে না। যেমন আমরা দেখছি যে সরকার ওই যে আমাদের রেল লাইন, এই যে সরি আমাদের মুন্সিগঞ্জে যে আমাদের যে সরি আমাদের যে বিমানবন্দর সেটা বানাতে যে তারা কিন্তু বাধা দিয়েছে। তাহলে বাধা দিলে কি হবে, বাধা দিলে দেখা যাবে কি যে উৎকোচ বা কোনো কিছুর বিনিময়ে বা এমনিও বাধা দিতে পারে। তো বাধা দিলে দেখা যাবে কি যে ওই পলিসিটা কিন্তু সরকার আর নিতে পারে না। তাহলে সিটোভস্কির থিওরি হলো যদি যারা বাধা দিবে তাদেরকে জোর জবরদস্তি করে কিন্তু সরকারকে ওই পলিসিটা নিতে হবে। নিলে কি হবে, দেখা যাবে যে কি সার্বিকভাবে সমাজের ওয়েলফেয়ার বেড়ে যায়। তো এরপরে আমরা আসি আমাদের পরের টপিক। পরের টপিকটা হলো এক্সটার্নালিটি, বাহ্যিকতা। তো মনে রাখতে হবে বাহ্যিকতা হলো এমন একটা ব্যাপার যেখানে আমাদের সোসাইটিতে দেখা যায় যে তৃতীয় পক্ষের উপরে যে যদি কোনো প্রভাব পড়ে তখন তাকে বলা হয় বাহ্যিকতা। তৃতীয় পক্ষের উপরে কিভাবে প্রভাব পড়তে পারে, যেমন ধরো মার্কেট প্রসেসের বাইরে যে যদি কোনো প্রভাব পড়ে তাকে আমরা বলি তৃতীয় পক্ষ। যেমন বাজারে একজন সিগারেট ভোগ করছে তাহলে তার চাহিদা আছে, আবার একজন সিগারেট বিক্রি করছে। যেমন ধরলাম বেনসন কোম্পানি, বেনসনের কোন কোম্পানি আমরা জানি না, বেনসন সিগারেট ধরলাম সেই কোম্পানি তারা সিগারেট বিক্রি করছে, তাদের এটা সাপ্লাই, আর একজন যে কেউ সিগারেট কিনছে এটা তাদের ডিমান্ড। তো এই দুই পক্ষ হওয়ার কথা, কিন্তু মাঝখান থেকে আমার স্বাস্থ্য খারাপ হচ্ছে। কারণ কি, যে সিগারেট কিনছে সে ধোঁয়াটা আমার মুখে ছাড়ছে। তো ধোঁয়াটা যখন আমি কনজিউম করছি তখন দেখা যাচ্ছে কি থার্ড পার্টির উপর একটা এফেক্ট পড়েছে। অর্থাৎ মার্কেট প্রসেসের দুজন হওয়ার কথা, যে সিগারেট বিক্রি করছে আর যে সিগারেট কনজিউম করছে, কিন্তু মার্কেট প্রসেসের বাইরে যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। অর্থাৎ বাজার প্রক্রিয়ার বাইরে কোনো একটা কার্যক্রমের প্রভাব যদি তৃতীয় পক্ষের উপরে পড়ে তখন তাকে বলা হয় বাহ্যিকতা। ঠিক আছে, বাহ্যিকতা দুই ধরনের বলি, একটাকে আমরা বলি ধনাত্মক বাহ্যিকতা আর একটাকে আমরা বলি ঋণাত্মক বাহ্যিকতা। তো ধনাত্মক বাহ্যিকতার একটা এক্সাম্পল দেই। যেমন ধরো তোমার বাসার সামনে একজন ফুল বাগান করেছে। তো ফুল বাগান করেছে তাহলে চাহিদা, ফুল গাছের চাহিদা তার ছিল, ফুল গাছ যে বিক্রি করছে সে সাপ্লাই দিয়েছে, কিন্তু মাঝখান থেকে তুমি ফুলের গন্ধ তাহলে সেই নিবে। তাহলে মাঝখান থেকে তুমি যখন হেঁটে যাচ্ছ রাস্তা দিয়ে তুমি একটা ফুলের গন্ধ নিয়ে গেলে, কিন্তু তোমাকে তো কোনো খরচ করতে হয়নি। অর্থাৎ মার্কেট প্রসেসে যে বাগান করেছে আর যে বাগানের জন্য গাছ সরবরাহ করেছে এই দুজন রিলেটেড, কিন্তু মাঝখান থেকে আমি একটু বাগান থেকে সুগন্ধ নিয়ে গেলাম, তাহলে এটাকে আমরা বলি ধনাত্মক বাহ্যিকতা। অথবা এমন হতে পারে যে ধরলাম একজন মোটরসাইকেল কিনেছে, তেলও তার, চালাচ্ছেও সে, আমি মাঝখান থেকে একটু গাড়িতে উঠে একটু লিফট নিলাম বন্ধু, তো সেক্ষেত্রে আমাকে গাড়ি কিনতেও হয়নি আবার চালাতেও হয়নি, কিন্তু মাঝখান থেকে কিন্তু আমি বেনিফিট নিয়েছি। এটাকে আমরা বলি এক্সটার্নালিটি। তো ধনাত্মক বাহ্যিকতা যেমন দেখা যায় যে পাবলিক পার্কের কথা কি, যে ট্যাক্স দিবে সেই পাবলিক পার্কে সময় কাটাবে, কিন্তু আমি তো ট্যাক্স দেই না, আমি শিশু বা আমি কিশোর, ফলে আমি কিন্তু সেখানে সময় কাটাচ্ছি, ফলে তৃতীয় পক্ষ এখান থেকে বেনিফিট নেয়। তাহলে যেখান থেকে তৃতীয় পক্ষের উপরে সুবিধা আসে সেখান থেকে আমরা বলি ধনাত্মক সুবিধা বাহ্যিকতা, যেটাকে আমরা বলি ধনাত্মক বাহ্যিকতা বা বাহ্যিক সুবিধা। আর আমরা যদি বলি যে বাহ্যিক অসুবিধা কি, তো যেমন ধরলাম আমাদের হাজারীবাগে চামড়ার কারখানা ছিল। তো চামড়ার কারখানা ছিল, তাহলে চামড়া তারা প্রডিউস করে, তারা সাপ্লাই দেয় চামড়ার জুতো। আর এক পক্ষ আছে যারা ধরলাম পুরান ঢাকা, তারা চামড়ার জুতো কেনে, কিন্তু হাজারীবাগের কেউ ওই চামড়ার জুতো কেনে না। কিন্তু যারা হাজারীবাগে থাকে
তারা বাতাস থেকে দুর্গন্ধ নেয়, দুর্গন্ধ নিলে আমার স্বাস্থ্যগত দিক খারাপ আছে। তাহলে মার্কেট প্রসেসের বাইরে যে আমার উপরে খারাপ প্রভাব পড়েছে, অর্থাৎ যে চামড়া উৎপাদন করছে আর যে চামড়া জুতো কিনছে, এই দুজনের ছাড়াও আমি থার্ড পার্টি আমার উপরে এসে এরকম ক্ষতিকারক দিক এসে হাজির হচ্ছে। তো এটাকে আমরা বলি ঋণাত্মক বাহ্যিকতা। এছাড়া ঋণাত্মক বাহ্যিকতা আর কি হতে পারে? আমরা সিগারেটের এক্সাম্পল দিয়েছিলাম, একজন সিগারেট কিনছে, একজন সিগারেট বিক্রি করছে, কিন্তু মাঝখান থেকে আমাকে ধোঁয়া খেতে হচ্ছে। ধোঁয়া খেলে আমার ফুসফুসের ক্ষতি হয়, আমাকে স্বাস্থ্য ডাক্তার দেখাতে হয়। তো এই যে আমাদের মার্কেটের প্রসেসের বাইরে যে ইফেক্ট, এটাকে আমরা বলি বাহ্যিকতা, এবং যখন ক্ষতি হয় সেটাকে আমরা বলি ঋণাত্মক বাহ্যিকতা। যেমন আমরা ওই যে পরিবেশের খারাপের দিক বলেছিলাম কয়লার সঙ্গে, তো পরিবেশগত দিকের খারাপেরটা কিন্তু এটা আমাদের ঋণাত্মক বাহ্যিকতা। ঋণাত্মক বাহ্যিকতা যত বাড়ে তত ওয়েলফেয়ার কমে, আর ধনাত্মক বাহ্যিকতা যত বাড়ে তত আমাদের ইকোনমিতে ওয়েলফেয়ার বাড়ে। তো আজকের এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানেই ক্লাস শেষ করছি।